সরকারি কর্মচারীদের পেমেন্ট মারার মধ্যে দিয়ে সরকার যেটা করে আলটিমেটলি সেটা হলো যে সমস্ত স্তরের শ্রমটাকে সস্তা করা। পশ্চিমবঙ্গে যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, সেই কারণের জন্যই এখানকার ধান পোতা শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি, তার যোগানদার, পাইপলাইনে কাজ করা, ইলেকট্রিক্যাল মিস্ত্রি থেকে শুরু করে আইটি যারা কাজ করেন, সাংবাদিকরা পর্যন্ত, তারা প্রত্যেকে পাল্লা দিয়ে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে। যত কিছু অপকর্মের কেন্দ্র তো নবান্নতে। তা নবান্ন যদি অপকর্মের কেন্দ্র হয়, আপনি তাহলে বিচার চাইতে কি মহাকরণে যাবেন? যেখান থেকে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, যেখান থেকে অপরাধের চিন্তার জন্ম হচ্ছে, যেখান থেকে অপরাধগুলো মানে নিয়ন্ত্রিত হচ্ছে, আপনাকে যদি প্রকৃত প্রতিকার চাইতে যেতে হয় তাহলে তো সেখানেই যেতে হবে। এই যে আমরা গোটা রাজ্যবাসী বঞ্চিত, তার সমস্ত কিছু নীল নকশা কিন্তু নবান্ন থেকে রচিত হয়। সেখান থেকে যখন রচনা হচ্ছে তখন সেখানেই তো যেতে হবে প্রতিকার চাইতে। আর যাবেন কোথায় আপনি? না, কাউন্টার হিসেবে দেখছেন কেন? গোটা রাজ্যটা কি এতই ছোট একটা পরিসর যেখানে কোনো একটা দল মানে তাদের কর্মসূচি পালন করবে বলে অন্য কেউ করতে পারবে না? এরকম কোনো নিয়ম আছে নাকি? তারা করছেন, আমরা তার পাশাপাশি আমরাও করছি একটা। মানে শহীদের অন্য একটা ডাইমেনশন আমরা দেখাচ্ছি। এর বাইরে আবার কি আছে? এর বাইরে তো কিছু নেই। ডাইমেনশন বলতে এই সরকার পরিকল্পিতভাবেই এই রাজ্যের মেধাকে মানে গলা টিপে হত্যা করেছে। শহীদ হয়েছেন তারা, মেধা, বাংলার মেধা। এই রাজ্যের যে শ্রমটা গোটা পৃথিবী জুড়ে বাঙালিদের একটা সুনাম ছিল যে বাঙালি জাতি তাদের মেধা বিক্রি করে খায়। আজকে বাঙালি জাতিকে এমন জায়গাতে নামিয়ে নিয়ে আসা হয়েছে যে মানে বাংলা থেকে আসছি বললেই তো একটা মানে অবমাননাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপরিস্থিতি গোটা পৃথিবী জুড়েই হয় এটা। মানে তাতে আমাদের থেকে পিছিয়ে থাকা রাজ্যে গেলেও এটা পাবেন। তার থেকেও বড় হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে এখন আনস্কিল লেবারের যোগান দিচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ সস্তার যত শ্রম, সেই সস্তার শ্রমের যোগানদার হচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ বাঙালির শ্রমের যে একটা মানদণ্ড ছিল সেটা নেমে গেছে। তার সাথে বাঙালির শ্রমটাকে সস্তাও করা হয়েছে। পশ্চিমবঙ্গে বসে একজন শ্রমিক তিনি যা বেতন পান যে কোনো ক্ষেত্রে, সেটা আইটি জব থেকে শুরু করে ধান পোতার কাজ পর্যন্ত, আমাদের রাজ্যের সীমা পেরিয়ে গেলেই সেই বেতনটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে বাঙালির শ্রমটা তো সস্তা হয়েছে, বাঙালির শ্রমকে হত্যা করা হয়েছে বলতে হবে। আমরা ওই দুটোর শহীদ দিবস পালন করছি সেই দিন। কোনটা? টাকাটা সবটাই আছে ওখানে। কয়েকদিন আগেই তো মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের আর্থিক স্থিতি এতটাই মজবুত যে আমাদের কাছে প্রচুর মানে অর্থ রয়েছে। তাহলে এই কয়েকদিনের মধ্যে কোথায় এমন খরচা হলো যে টাকাটা মানে চলে গেল? এবং আমাদের কাছে খবর যে অভিষেক মনু সিংভিজি সহ সবাই, সমস্ত আইনজীবী ওনাদের বলেছিলেন যে এটাকে মিটিয়ে দিন, না মেটালে উপায় নেই। আসলে প্রায় 2.5-3 লক্ষ টাকা মাসিক ভাতাতে যেসব উপদেষ্টাদের পুষে রেখেছেন, সমস্যাটা হচ্ছে তাদেরকে নিয়ে। এই বাঙালিরা মূলত মুখ্যমন্ত্রীকে বাপ্পান্ত করেন, কিন্তু আড়ালে থেকে যান আলাপনদের মতো লোকজন। বাঙালিদের সময় হয়েছে এই আলাপনদের মুখোশগুলোকে খোলার। যারা চাকরি জীবনে গোটাটাই দায়িত্ব নিয়ে এই প্রশাসনটাকে শেষ করেছে, অবসর পেয়ে আবার দায়িত্ব পেয়েছেন এই বাংলাটাকে আরো দুর্নীতিতে নিমজ্জিত করার। এরা বসে বসে সমস্ত কাজটা করছে। সরকারি কর্মচারীরা যে দপ্তরের দুর্নীতি আপনারা প্রকাশ্যে আনবেন, এইভাবে যদি চলতে থাকে, এটা কি আপনি বললেন হাওয়ায় নাকি নাকি এর কোনো বাস্তবতা? একটা ইঙ্গিত শুধু দিচ্ছি, বর্তমানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের দ্বারা যেসব ওষুধ সাপ্লাই হয় সেই ওষুধের গুণমান চেক করা হোক। আমরা বলছি যে প্রত্যেকটা ডুপ্লিকেট ওষুধ এবং মানে ক্রিয়াহীন ওষুধ সাপ্লাই করা হয়, যার কোনো মানে খেলে পরে কোনো কাজ করবে না। এবং এই যে ওষুধ সিন্ডিকেট, এটাও কিন্তু স্বাস্থ্য সচিব নিজে চালান। আমরা প্রেসের সামনে বললাম, যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুক সরকার, বাকিটা পরে পরে আসবে, দেখতে থাকুন। ডিএতে অনীহা কেন সেটা তো মূল প্রশ্ন। সরকার হচ্ছে একজন আইডিয়াল এমপ্লয়ার। সরকার যদি তার স্থায়ী শ্রমিকদেরকে সঠিক মানে পেমেন্ট দেয়,
মানে আমরা যারা সরকারিভাবে চাকরি করি স্থায়ীভাবে, তাদেরকে যদি সঠিক পারিশ্রমিক দেয়, তাহলে তার সাথে পাল্লা দিয়ে সমস্ত স্তরের কর্মচারীরা মানে সমপরিমাণে তাদের মানে পেমেন্টটা পেতে থাকেন, পারিশ্রমিক। সরকারি কর্মচারীদের পেমেন্ট মারার মধ্যে দিয়ে সরকার যেটা করে আলটিমেটলি সেটা হলো যে সমস্ত স্তরের শ্রমটাকে সস্তা করা। পশ্চিমবঙ্গে যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, সেই কারণের জন্যই এখানকার ধান পোতা শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি, তার যোগানদার, পাইপলাইনে কাজ করা, ইলেকট্রিক্যাল মিস্ত্রি থেকে শুরু করে আইটি যারা কাজ করেন, সাংবাদিকরা পর্যন্ত, তারা প্রত্যেকে পাল্লা দিয়ে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে। যেহেতু সরকারি কর্মচারীরা কম বেতন পান, সবারই বেতন কম, সিস্টেম এটা। সমস্ত ক্ষেত্রেই কি আপনারা মুখ্যমন্ত্রীকে দায়ী করেন? তার ছাড়া দায়টা কার হবে? আলিপুর চিড়িয়াখানাতে মানে বাঘের বাচ্চা হলে যদি তার অনুপ্রেরণাই থাকে, তাহলে পশ্চিমবঙ্গের শ্রম সস্তা হচ্ছে তার দায় উনি নেবেন না? এটা কোনোদিন হয় নাকি? তাই এটা তো ওনার এবং অমিত মিত্রের মানে যোগসাজশ এই কাজটা হয়েছে, ডিএ না দেওয়ার যে কাজটা, এখান থেকে পয়সা বাঁচাও। এর পাশাপাশি তো ওএমআর প্রকাশেও অনীহা দেখা যাচ্ছে। ওএমআর পাবলিশড হলে পরে যে দুর্নীতি আপনারা দেখছেন তার থেকে আরো বড় দুর্নীতি ঢুকে আছে। সমস্ত ওএমআর গুলো পাবলিশড হোক, এই প্যানেলের অনেক কিছু ওলটপালট হবে। আমরা চাইছি যে দুধকে দুধ, পানিকে পানি হোক। যারা প্রকৃত যোগ্য আছেন তারা সকলেই চাইছেন যে ওএমআর পাবলিশড হোক। শুধুমাত্র যাদের মধ্যে গোলমাল আছে তারা প্রথম থেকেই ওএমআর পাবলিকেশনের বিরোধিতা করেছেন। এবার তাহলে কারা করেছেন সেটা বুঝে নিন। মানে এই মামলায় একদম ফ্রেশ করে তালিকা তৈরি করতে হবে যারা চাকরি করছেন তাদের মধ্যে থেকে। এরপরে যে ভ্যাকেন্ট পোস্ট তৈরি হবে সেখান থেকে ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন থেকে নিয়ে পরে এই প্যানেলটাকে বাঁচাও। যে দাবি 1 বছর আগে করেছিলাম, আজকে এসে পরে সেটা সমান প্রাসঙ্গিক আছে। এখন সবাই এসে বুঝতে পারছে। এখনো পর্যন্ত তারা বুঝতে পারেনি যারা দুর্নীতির সাথে যুক্ত আছে। সরকার যা দিচ্ছেন তাই কি করছেন না? চাঁদের কলঙ্ক থাকে, বাঙালি জাতিরও কিছু কিছু কলঙ্ক আছে। যার নাম করলেন তিনি একটা ওই মানে কলঙ্কময় অধ্যায় বাঙালির, যিনি নিজে ভোগ করেন আর অন্যকে ত্যাগের মহিমা শেখান। চলতে থাকুক, এদের কারিগরি বেশি দিন চলবে না। আর সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেখানে এটা যদি প্রতিষ্ঠা হয় যে এটা মানে আইন স্বীকৃত অধিকার তো প্রতিষ্ঠিত হয়েই গেছে, ফান্ডামেন্টাল রাইট কিনা, ফান্ডামেন্টাল রাইট হিসেবে প্রতিষ্ঠিত হলে পরে অভিরূপ সরকার কি বললেন না বললেন সেটা আর কোনো মানে গুরুত্বই থাকবে না।